Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হোল ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডে আপনাদের জন্য 3টি ঘটনা নিয়ে এসেছি। 3টি ঘটনাই আপনাদের কাছে ভালো লাগবে এবং ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। চলুন আমাদের এবারের আয়োজনের প্রথম ঘটনাতে চলে যাই। ঘটনাতে যাওয়ার আগে কমন কিছু কথা তো বলতেই হয়, তাই না? আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ। লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আমাদের চ্যানেলের এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দেবেন। আমার আরও একটি চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমার ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করে দেই ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত যার সাথে ঘটেছে উনি বাংলাদেশের খুবই একজন হাই প্রোফাইল পার্সন, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সঙ্গত কারণে ওনার নাম বলছি না, নাম বললে অনেকেই তাকে চিনে যাবেন, বিশেষ করে তার স্টুডেন্টরা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, আমাদের খুব কাছের একজন বড় ভাই। উনি আমাকে ইমেইল করেছিলেন বিশেষ একটি কাজ নিয়ে। সেই ইমেলের সূত্র ধরেই আমরা তার সাথে যোগাযোগ করি, আমি ইমেলের রিপ্লাই দিই, পরে ওনার সাথে একটা মিটিং সেট হয়, ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করি। মূলত উনি যে সাবজেক্ট পড়ান সেই সাবজেক্টের সাথে এই আধ্যাত্মিকতা এবং সুপার ন্যাচারাল এন্টিটির একটা ব্যাপার জড়িত রয়েছে। মূলত এই সমস্ত কারণেই উনি আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছিলেন। আমি যতটুকু জানি ওনার গবেষণায় সেই তথ্যগুলো যেন কাজে লাগে আমি সেভাবে বলার চেষ্টা করেছি। এরপর ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাকে বলেন, আমি সেই ঘটনাটি শুনি। ঘটনাটি খুব বেশি বড় নয়, তবে ঘটনাটি শোনার পর আমার কাছে ভয়ের এক অনন্য অনুভূতি ফিল করেছিলাম। এইটাই আপনাদেরকে শোনাতে চাই। চলুন ঘটনাতে চলে যাই। সাল 2012, মাসটা মে মাসের কোনো একটা তারিখ। তো এই যে যিনি আমাদেরকে ঘটনাটা দিয়েছেন, আমাদের বড় ভাই এবং সম্মানিত স্যার। তো এই স্যার কি করেছেন, ওনার তো প্রতিদিন ক্লাস থাকে, তখন কিন্তু সবেমাত্র উনি ওনার ডিপার্টমেন্টে জয়েন করেছেন। ওনার ডিপার্টমেন্টের নামও সঙ্গত কারণে বলছি না। উনি আমাকে বলে দিয়েছিলেন যে ডিপার্টমেন্টের নামটা যদি বলা হয়, নাম নাও বলা হয়, তাহলেও ওনার স্টুডেন্টটা তো অনায়াসে ওনাকে চিনে যাবে, কারণ ওনার খুব কাছের যারা স্টুডেন্ট রয়েছেন। এই ঘটনা ঘটার পর উনি অনেকের কাছে বিষয়টা শেয়ার করেছিলেন, তো যার কারণে ডিপার্টমেন্টের নামটা বলছি না। তো যাই হোক, উনি ওনার ডিপার্টমেন্টে জয়েন করেছেন, তখন নতুন ঢুকেছেন, তো কাজের একটা চাপ ছিল। আর ওনার বাবাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব নামকরা একজন টিচার ছিলেন, খুবই নামকরা একজন টিচার, এবং বাংলাদেশের খুবই একজন প্রথিত যশা একজন বুদ্ধিজীবী বলতে হবে। তো উনি যখন অবসরে যাওয়ার পর ওনাদের বাড়ি তো উত্তরাতে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোয়ার্টারে ওনারা থাকতেন সেটা ছেড়ে দিয়ে উত্তরাতে চলে যান। আর উত্তরা থেকেই কিন্তু স্যারকে আসা যাওয়া করতে হতো, ক্লাস নিতে হতো। পরের দিন ওনার খুবই একটা জরুরি কাজ ছিল, যেটা সকালবেলাই করতে হবে, সকাল 8টার মধ্যে। কিন্তু সকালবেলা উত্তরা থেকে 2012 সালের ওই বাস্তবতায় সকাল 8টার মধ্যে আসা কিন্তু মোটেও সম্ভবপর ছিল না ওনার জন্য। এটা খুবই কষ্টদায়ক একটা জার্নি ছিল। এখন যেমন মেট্রো রেল হয়েছে, খুব দ্রুত চলে আসা যায়, একবারে উত্তর থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলে আসা যায়। তখন তো এই ব্যবস্থা ছিল না। আর এই মেট্রো রেল হয়েছেও তো অল্প কিছুদিন। সেই উত্তরা থেকে সকালবেলা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা কাজ করা বা ব্যক্তিগত কোনো কাজ যদি থাকে, যদি এখানে শাহবাগ বা এই জায়গায় এসে করতে হয়, তাহলে কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা জার্নি। তো উনি চিন্তা করলেন যে উনি আর যাবেন না, উনি ওনার কোনো একটা বন্ধুর বাসায় থেকে যাবেন। তো ওনার বন্ধুর বাবাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তো উনি আগে থেকে কথা বলে রেখেছিলেন। কিন্তু রাতের বেলা যখন ওনার বন্ধুকে ফোন দিলেন, ওনার বন্ধু জানালেন উনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজে, মানে পারিবারিক খুবই একটা জরুরি কাজ পড়ে যাওয়ার কারণে উনি চলে গেছেন। তবে তার বাবা বাড়িতে রয়েছেন, তার বাবাকে যেন ফোন করে
যেহেতু ওনার বন্ধুর বাবাও তো টিচার, তাকে উনি খুব ভালো করে চিনতেন, আর ওই স্যারও আবার এই স্যারকে চিনতেন। তো তাকে ফোন দিলেন, ফোন দেওয়ার পরে বললো যে বাবা আমার তো আসতে একটু দেরি হবে, তুমি অপেক্ষা করো। তখন উনি আবার একটু বিব্রত বোধ করলেন যে আসলে এখন এত অপেক্ষা করব, থাক ওনাকে আর বিরক্ত না করি, দেখা গেল আমার কারণে উনি আবার কাজ কমিয়ে আবার চলে আসবেন, বিষয়টা একটু কেমন হয়। তো উনি ওনাকে ওই স্যারকে বলে দিলেন, স্যার আপনি আপনার কাজ করেন, আমি অন্য একটা ব্যবস্থা করছি। তো উনি মূলত যাতে ওনার স্যার বিব্রত বোধ না করেন, এই জায়গা থেকেই উনি চিন্তা করলেন যে আমি ওনাকে না করে দিই, আমি অন্য একটা ব্যবস্থা করি। তো অন্য ব্যবস্থাটা কি, উনি চিন্তা করলেন যে ওনার যেই কক্ষটা বরাদ্দ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলা ভবনের 5 তলাতে, তখন কিন্তু কলা ভবনের 5 তলার কাজ পুরোপুরি শেষ হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন ছিল এটা, কিন্তু কিছু অংশ শেষ হয়েছে। আর ওইখানে তখনও কোনো ডিপার্টমেন্ট চালু হয়নি, যেমন এখন একটা ডিপার্টমেন্ট চালু আছে সেখানে 5 তলাতে, কিন্তু তখন কিন্তু এটা ছিল না। ওখানে বেশ কিছু রুম ছিল যেটা টিচারদের জন্য বরাদ্দ ছিল, ওখানকার একটা রুম এই স্যার পেয়েছিলেন। তো ওই রুমটা আবার ওনার একার জন্য ছিল না, আর একজন টিচারও মানে শেয়ার করে ওই রুমটা তাদেরকে কাজ করতে হবে, খাতা দেখা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের মূল্যায়ন রয়েছে শিক্ষার্থীদের, তারপর রেজাল্ট তৈরি করা, অনেক কাজ রয়েছে, সেগুলো কিন্তু আলাদা আলাদা বসে করতে হয়। যেহেতু ওনারা নতুন ঢুকেছেন, ওনাদের জন্য একদম পৃথক আলাদা সুন্দর ডেকোরেটেড রুম এর ব্যবস্থা তখনও হয়নি। তো যাই হোক, উনি চিন্তা করলেন ওনার ওই রুমের চাবি তো ওনার কাছে আছেই, তো রাতের বেলা উনি ওই রুমটাতে থাকবেন, একটা রাতই তো একটু কাজ করতে করতে না হয় কাটিয়ে দেবেন, সকালবেলা হলে ওই কাজটা শেষ করে আর বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো দ্রুততার সাথে শেষ করে আবার বাড়িতে চলে যাবেন, তখন বিশ্রাম করবেন বা একটু লম্বা একটা ঘুম দেবেন, এরকম চিন্তা করেছিলেন আর কি। তো ওই চিন্তা থেকেই উনি কলা ভবনে চলে যান রাতের বেলাতেই। তো রাতের বেলা কিন্তু কলা ভবনের নিচে যারা সিকিউরিটি রয়েছে বা যারা গার্ড রয়েছে, তারা কিন্তু ওই মেইন কেসি গেট লক করে বসে থাকে, আর স্যাররা যদি আসে তখন খুলে দেয়। স্টুডেন্ট বা অন্য কারো কিন্তু উপরে ওই সময় ওঠার অনুমতি নেই। তো স্যার যেহেতু গিয়েছেন, স্বাভাবিকভাবেই তারা দরজা খুলে দিয়েছে, তো উনিও উঠে গেছেন উপরে। উপরে উঠে যাওয়ার পর উনি ওনার রুমে কিছু কাজ করেছেন। তো রাত 12টারও বেশি বেজে গেছে তখন, চোখে একটু ঘুম ঘুম ভাব, মানে একটু ঢুলু ঢুলু অবস্থা আর কি চোখে ঘুমের কারণে। তো উনি ওনার কাছে একটা ছোট ব্যাগ ছিল, তো ওইখানে তো আসলে কোনো বিছানা নাই, তো ওনার যে চেয়ার টেবিল, চিন্তা করলেন চেয়ারটার সাথেই উনি হেলান দিয়ে ঘুমিয়ে পড়বেন। ওইরকম চিন্তা করেই উনি চেয়ারের সাথে যতটুকু পারছেন আর কি, কষ্ট হচ্ছে তারপরও হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলেন। তারপর আবার ভালো করে ঘুম হচ্ছিল না, তখন একটা কাজ করলেন, সেটা হলো ওনার যে ব্যাগটা ছিল, ব্যাগটা টেবিলের উপর রেখে ওইটার উপর মাথা দিয়ে, মানে অনেকটা উপর হয়ে শোয়ার মতো করে টেবিলে বসে যেভাবে অনেকে ঘুমায়, উনি চেষ্টা করেন ওইভাবে ঘুমানোর জন্য। তো মে মাসে তো গরম পড়ে, তো উপরে কিন্তু ফ্যান চলছিল, ফ্যানের শব্দ হচ্ছিল, ক্যাচ 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 শব্দ হচ্ছিল, বেশ কিছুদিন পুরনো হয়ে গিয়েছিল তো ফ্যানটা, বিয়ারিংয়ের সমস্যা জন্য শব্দ হচ্ছিল। তো রাত আনুমানিক 1টারও পরে, মানে ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তো বিদ্যুৎ চলে যাওয়ার পর উনি ওইভাবে আসলে ভয় পান নাই, কিন্তু ওই যে 5 তলা, 4 তলা, 3 তলা, এমনকি দোতলা 1 তলা পর্যন্ত কিন্তু কোনো মানুষজন নাই, একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সিকিউরিটিরা পাহারা দেয়। এর ভিতরে কিন্তু সিকিউরিটিরা কখনোই উপরে ওঠে না। তো উনি তো একটু ভয় পাচ্ছেন, একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ এত বড় একটা ভবন, এই ভবনের উনি উপরে রয়েছেন এই রুমের মধ্যে, স্বাভাবিকভাবে ভয় তো লাগবেই। ওনার ভয়ের মাত্রাটা আরো অনেক অনেক গুণ বেড়ে যায় আর একটা ঘটনার প্রেক্ষাপটে। চারদিকে কিন্তু একদম শুনশান নীরবতা, মনে হচ্ছে কোন একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে, এমন অবস্থা। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। শব্দটা এমন যে কোনো একটা বড় আকৃতির মানুষ হবে বা অন্য কিছু একটা হবে, তবে তার শারীরিক গঠন যে খুব উঁচু লম্বা এটা বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? কারণ হচ্ছে ওই জিনিসটা হেঁটে হেঁটে আসছে, তবে তার একটা পা
খোঁড়া বলে মনে হচ্ছে, কারণ যদি কারো কোনো পায়ে সমস্যা থাকে, সে যদি ক্র্যাচ ছাড়া যদি হেঁটে আসার চেষ্টা করে বা অন্য কোনো লাঠির সহযোগিতা ছাড়া যদি হেঁটে আসার চেষ্টা করে, তাহলে তার কেমন কষ্ট হয়। সে এক পা আগায় আর একটা পা কিন্তু মানে ঘষে 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 নিয়ে আসতে থাকে। তো ওই সময় কিন্তু খ্যাচ 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 এরকম শব্দ হয়। তো এরকম শব্দ হচ্ছে, শব্দটা করিডোরের অন্য প্রান্ত থেকে শুরু হয়েছে। উনি প্রথম দিকে শব্দটাকে পাত্তা দেন নাই, মনে করেছেন অন্য কোথাও হবে হয়তোবা, কিন্তু আস্তে আস্তে শব্দটা মৃদু থেকে তীব্র হচ্ছে। আর এটা বোঝা যাচ্ছে যে ওই শব্দটা আস্তে আস্তে ওনার দরজার দিকে আসছে। তো ওনার দরজার দিকে যে আসছে শব্দটা, উনি চিন্তা করেছেন হয়তোবা কোনো সিকিউরিটি উপরে উঠেছে। কিন্তু তার জানা মতে কলা ভবনে যে সমস্ত সিকিউরিটি দায়িত্ব পালন করে, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওনার বাবাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, একদম জন্ম থেকে বেড়ে ওঠা এবং কর্মজীবনও ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই তার আবর্তিত হয়েছে। তো উনি কলা ভবনে পায়ে এরকম সমস্যা আছে এমন কোনো সিকিউরিটি গার্ডকে কখনোই দেখেননি। উনি এই চিন্তা করছেন যে এটা কে হতে পারে, এরকম গার্ড তো আমি দেখি নাই। আর ওই শব্দটা কিন্তু ওই যে খ্যাচ 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 করতে করতে আস্তে আস্তে তীব্র হচ্ছে। তো উনি বেশ ভয় পাচ্ছেন ওই সময়। আস্তে আস্তে ওই শব্দটা কি হলো, তীব্র হতে 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 একদম উনি যেই টেবিলটা নিয়ে বসেছেন ওই টেবিলের পাশে যেই দেয়ালের যে অংশটা, তারপরে দরজা, তো মনে হলো ওই শব্দটা একদম ওই দেয়ালের কাছে এসে দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। আর কোনো একটা স্বাস্থ্যবান ব্যক্তি যদি হাঁটে, তাহলে তার পায়ের যে পদক্ষেপের শব্দগুলো সেগুলো কিন্তু জোরালো হয়। মূলত এই কারণেই বুঝতে পেরেছিলেন যে যিনি হেঁটে আসছেন, প্রথমত তিনি বেশ স্বাস্থ্যবান একজন ব্যক্তি, কিন্তু এক পা খোঁড়া বা এক পায়ে কোনো সমস্যা রয়েছে। তো ওই শব্দটা ওনার দরজার কাছে এসে দাঁড়ালো। উনি কিন্তু একদম শব্দ করছেন না, খুব ভয় পাচ্ছেন উনি যে আসলে এটা কি। ওই জিনিসটা দরজার সামনে এসে দাঁড়িয়েছে, তখন কিন্তু একদম শুনশান নীরবতা। হঠাৎ করে নীরবতা ভেঙে ভয়ঙ্কর একটা নিঃশ্বাস মনে হলো ওই দরজার গায়ে এসে লাগলো। মানে একদম ফস করে একটা নিঃশ্বাস এসে ওই দরজার গায়ে লাগলো। তো এই নিঃশ্বাসটা যখন দরজার গায়ে এসে লাগে, মনে হলো দরজাটা মৃদু নড়ে উঠলো। ওনার কাছে এই জিনিসটা অনুভূত হলো। এরপর কি হলো, ওই শব্দটা আবার শুরু হলো। মানে ওই যে শব্দটা শুরু হয়ে ওই করিডোর এক প্রান্ত থেকে শুরু হয়েছে খ্যাচ খ্যাচ শব্দ, হেঁটে আসার এক ধরনের শব্দ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার যে শব্দটা, ওইটা শুরু হলো। এবং ওনাদের যে রুমটা ছিল, ওই রুমটা পার হয়েই মূলত মেইন যে সিঁড়িটা কলা ভবনের, এই সিঁড়িতে উঠে হাতার ডান পাশে ওনার রুমটা ছিল ওই সময়। এখন সেখানে নাই ওনার রুমটা। তো ওনার রুম থেকে পার হয়েই ওই শব্দটা মনে হচ্ছে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে, একটা সিঁড়ি, দুটো সিঁড়ি, তিনটা সিঁড়ি, এরকম একটা 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 ধীর গতিতে, খুব ধীর গতিতে আস্তে 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 নামা শুরু করলো। সিঁড়িতে নামার একটু পরে কিন্তু একটা ফ্ল্যাট জায়গা থাকে, মানে সমান জায়গা থাকে, তারপর আবার সিঁড়ির অন্য অংশ শুরু হয়। ওই জায়গা থেকে মনে হলো আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুটা হাঁটলো, তারপর আবার সিঁড়ি দিয়ে আস্তে 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 নিচে নেমে গেল। তো উনি এই শব্দের উৎস যখন হলো, মানে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত উনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন। এদিকে একে তো বিদ্যুৎ চলে গেছে গরমের সময়, উনি ঘেমে অবস্থা খারাপ, তারপর আবার ইলেকট্রিসিটিও নাই, চারদিকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। উনি যে দরজা খুলে বাইরে যাবেন, কি হয়েছে এটা দেখবেন, এই সাহস ওনার ছিল না। আবার ওনাদের যে রুমটা, ওই রুমে তখনও অ্যাটাচ ওয়াশরুম করা হয়নি, ওয়াশরুমটা বাইরে ছিল, একটা কমন ওয়াশরুম ছিল, কয়েকটা রুমের জন্য একটা, টিচাররা ব্যবহার করবেন আর কি। তো উনি বাইরে যে যাবেন এই সাহসটা পাচ্ছিলেন না। উনি কি করবেন, বাইরে আসলে দেখবেন যে এটা কে, চিৎকার করে বলবেন কিনা, এই কে ওখানে, এরকম বলবেন কিনা, এই সাহস উনি পাচ্ছেন না। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, সেটা হলো ওই শব্দটা আবার নিচ থেকে ওই খ্যাচ 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 শব্দ করতে 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 মনে হচ্ছে আবার উপর দিকে আসছে।
মানে সিঁড়ি বেয়ে যেভাবে নেমে গিয়েছিল ওইভাবে আস্তে আস্তে উপরের দিকে আসছে। উনি যখন বুঝতে পারলেন যে সিঁড়ির শেষ প্রান্ত যেটা, মানে যেখানে মূলত এই 5 তলার সিঁড়িটা শেষ হয়েছে, ওই জায়গায় ওই শব্দটা আসতে আর বেশি দেরি নাই। এদিকে ওনার শরীরেও তো কাঁপুনি ধরে গেছে, না জানি কি বিপদ এখন অপেক্ষা করছে। কারণ ওনার পরিবারকে উনি জানিয়েছিলেন যে উনি ওনার এক বন্ধুর বাসায় থাকবেন, যেহেতু রাত্রেবেলা আসবেন না, উনি এটা জানিয়েছিলেন। তো এখন এই 5 তলাতে উনি রাতের বেলা থাকার কারণে যদি কোনো সমস্যা হয়, কোনো ভয় পান বা অন্য ধরনের কোনো সমস্যা হয়, তাহলে পরিবারকে কি জবাব দেবেন? তো এই সমস্ত চিন্তা উনি করছিলেন। তো এদিকে ওই শব্দটা কিন্তু আস্তে 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 আসছে। উনি ফিল করলেন শব্দটা আবার সিঁড়ি বেয়ে শেষ সিঁড়িটা অতিক্রম করে আবার ওরকম পা ঘষে ঘষে খ্যাচ 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 শব্দ করে আস্তে আস্তে আবার ওনার দরজার সামনে দাঁড়ালেন। তো দরজার সামনে দাঁড়ানোর পর এইবার ওরকম নিঃশ্বাস না, মনে হলো খুট 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 শব্দ, মনে হচ্ছে ফ্লোরের উপর কোনো একটা শব্দ হচ্ছে, তো যদি কোনো লাঠি দিয়ে ঠক 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 শব্দ করে এরকম কিছু একটা। এই শব্দটা কিছুক্ষণ পর থেমে গেল। এরপর উনি শুনতে পেলেন ওই শব্দটা আবার ওই যে শুরুর উৎস যেই দিক থেকে উনি শুনেছিলেন যে ওই দিক থেকে শব্দটা শুরু হয়েছে, মনে হচ্ছে আবার ওই দিকে যাওয়া শুরু করলো। আস্তে আস্তে শব্দের তীক্ষ্ণতাটা কমতে শুরু করলো, মনে হচ্ছে ওই শব্দটা আবার ওই উৎস যেখানে শুনেছিলেন আর কি ওই দিকে চলে গেল। একটা সময় ওই শব্দটা একদম মিলিয়ে গেল। আর এর কিছুক্ষণ পরে আবার ইলেকট্রিসিটি চলে এসেছে। মানে যখন মিলিয়ে গেছে শব্দটা, এর হয়তো 15-20 মিনিট পর ইলেকট্রিসিটি চলে এসেছে। আবার যখন ওই ফ্যান ঘোরা শুরু হয়েছে ঘর ঘর শব্দে, একে তো একটু আগে এই ধরনের খ্যাচ খ্যাচ শব্দে তো ওনার ভয়ে অবস্থা খারাপ, আবার ফ্যানের ওই ঘর ঘর শব্দ, কচকচ শব্দ ওনার মনের মধ্যে নতুন এক আতঙ্ক সৃষ্টি করে। মনে হচ্ছে যে এই অবয়বটা এখন রুমের ভেতরে চলে এসেছে। সারা রাত উনি ঘুমাতে পারেন নাই, ভোরের দিকে একটু ঘুম হয়েছিল, তবে ফজরের আজানের সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে তো আজান দিয়েছে, ওই আজানের শব্দে মূলত ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে উনি দরজা খুলেই দ্রুত উনি একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে এসেছেন। নামার পর উনি দরজা ধাক্কানো শুরু, তখনও এই যে গার্ড যারা ছিল তারা তো একটু ঘুম ঘুম চোখ আর কি, ভোরবেলা তো যতই রাত্রে পাহারা দিক ভোরের দিকে একটু ঘুমের ঝুল তো চলে আসে। তো উনি যখন কেচি গেট থাপ্পাচ্ছিলেন তখন তারা তো দ্রুত চলে আসে গেট খোলে, যে স্যার কী হয়েছে, কোনো সমস্যা? তখন উনি বলেন যে আচ্ছা আপনারা কি কেউ রাতের বেলা এই রাত 1টার দিকে কি 5 তলাতে উঠেছিলেন? তখন ওনারা একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করেন। তারপর ওনারা বলেন না তো স্যার, আমরা রাতের বেলা ডিউটি করতে গিয়ে যদি উপরে উঠতেই হয় সর্বোচ্চ দোতলায় উঠি, দোতলার উপরে আমরা কেউ কখনো যাই না, কেউ কখনো যাবেও না। আর 5 তলাতে তো ওরকম কোনো কাজও নাই, নির্মাণাধীন কিছু কাজ হচ্ছে, রাতের বেলা তো ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। তো এই বিষয়টা যখন উনি বলেন, বিশেষ করে স্যার যখন ওই গার্ডদেরকে বলেন, গার্ডরা আবার স্যারকে এই বিষয়টা বলেন, স্যার তো মারাত্মক ভয় পেয়েছেন। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা, সেটা হলো আর একজন টিচার, ওনার রুমটা ছিল আবার দোতলার দিকেই সম্ভবত উনি বলেছেন আর কি। উনি বাংলাদেশের খুব রিনাউন্ড একজন টিচার, উনি ফিলোসফির এতটাই রিনাউন্ড যে এক নামে বাংলাদেশের অধিকাংশ মানুষই তাকে চেনে। তো যাই হোক, সঙ্গত কারণে নাম বলছি না। তো উনি আবার এই স্যারকে দেখেছেন, উনি তো চিনতেন, বিশেষ করে ওনার বাবার সাথে তার খুব ভালো একটা আন্তরিক সম্পর্ক ছিল। তো ওনাকে দেখার পর বলে, এই এদিকে এসো, কী হয়েছে, কী সমস্যা, তোমাকে দেখে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে। তখন আবার এই স্যার বলছেন যে স্যার আমি তো রাতের বেলা এই শব্দ শুনেছি। এটা শোনার পর ওই স্যার খুবই অবাক হন এবং বলেন যে আমি এত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, এই 3 তলার উপরে কখনো যাব, তাও আবার রাত থাকবো, রাতে থাকার জন্য, এটা তো আমি এখনও ভয় পাই, চিন্তাই করতে পারি না। আর তুমি কিনা এই 5 তলাতে তুমি রাত যাপন করতে গেছো, তোমার সাহস আছে বলতে হবে বাপু। যাই হোক, আর কখনো রাতের বেলা এখানে থাকবা না, যা কাজ করার তাড়াতাড়ি করে চলে যাবা, আর রাত 10টার পর তো থাকবাই না, দ্রুত কাজ করে চলে যাবা, থাকতে হয় অন্য জায়গায় থাকবা, এখানে না। তো উনি স্যার বলেছিলেন যে স্যার আমার তো আসলে এরকম একটা কাজ ছিল, সকালে
আমার এই ধরনের একটা ব্যস্ততা ছিল, এই জন্য আমি আর বাড়িতে যাই নাই, আবার সেই উত্তরা থেকে আসতে হবে। তো সেই স্যার ওনাকে ভালো পরামর্শ দেন, যে পরামর্শটা উনি পরবর্তীতেও মেনে চলেছিলেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো এই ঘটনাটি আপনাদের কাছে? আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল বিষয়টা। এমন মনে হয়েছিল যে স্যার যখন আমাকে বর্ণনা করছিলেন, আমরা উত্তর যে স্টেশন ওখানে যাওয়ার পর ওনারও একজন স্টুডেন্ট এসেছিলেন। ওনার স্টুডেন্ট আবার এই বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ যেটা রয়েছে সেই কলেজের টিচার। তো উনি এসেছিলেন। তো যখন স্যার নিজের মুখে বর্ণনা করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমি ঠিক ওই জায়গাতে রয়েছি, কলা ভবনের 5 তলাতে, ওই রুমের মধ্যে, আর ওই শব্দটা আমি আমার নিজের কানে শুনতে পাচ্ছি। আমার নিজের শরীরের মধ্যেও ভয়ের এক অনন্য শিহরণ জেগেছিল। আমি জানি না লিসেনার্স আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, উনি ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা প্রকাশের অনুমতি দিয়েছেন। আশা করছি যে স্যারের লেখা যেই গবেষণাপত্র যেগুলো প্যারানর্মাল বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, আমি অনুরোধ করি আমাদের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেন উনি সেটা আপলোড করেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো ওনার প্রতি। আফনান হর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে স্যারের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার ঘটনার জন্য। আশা করছি আপনি সহ আপনার পরিবারের সকলে এই ঘটনাটি শুনবেন। বিশেষ করে আমি ওনার স্ত্রীর কথা বলবো, যিনি এখন লন্ডন হাই কমিশনে রয়েছেন, তিনিও এই ঘটনাটি শুনবেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, কারণ উনিও জানেন যে ওনার এই ঘটনাটি প্রকাশিত হবে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। নিশ্চিত ছোট্ট বিরতির পর ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের নতুন আরও একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন যিনি, তার নাম রাইসুল ইসলাম লিওন। উনি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। ওনাদের দেশের বাড়ি যেখানে, সেটা হচ্ছে গ্রামের নাম ধুলিয়ারি কদমতলা, আর ইউনিয়ন কদমতলা, থানা ও জেলা পিরোজপুর। ঘটনাটির সময়কাল 1965 থেকে 70-এর মধ্যে হবে। ঘটনাটি মূলত দুজনের সাথে ঘটেছিল। সেটা হচ্ছে এই লিওন ভাইয়ের দাদার সাথে, দাদার নাম হচ্ছে আব্দুর রহমান শেখ, আর ওই দাদার চাচাতো ভাইয়ের সাথে, তার নাম হলো মর্তুজা শেখ, কিন্তু সবাই তাকে মতুজা বলে ডাকত। গ্রামে অনেক সময় নাম একটু অন্যরকম হয়েই যায় উচ্চারণের সুবিধার্থে। মূলত এই মর্তুজা দাদা এই লিওন ভাইয়ের চাচাতো দাদা হন আর কি। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ঘটনাটি মূলত এই মাছ ধরা এবং মাছ ধরে নিয়ে আসাকে কেন্দ্র করে কিছুটা। এই যে সময়টা 1965 কি 70-এর মধ্যবর্তী একটা সময়, ওই সময়ে এই লিওন ভাইয়ের দাদা এবং তার চাচাতো ভাই দুজনই তো তরুণ। তবে এই লিওন ভাইয়ের দাদা কিন্তু ওই মর্তুজা চাচা থেকে 7 থেকে 8 বছরের বড়। যেহেতু পিরোজপুর জেলা বরিশাল বিভাগের মধ্যে, আর ওখানেও কিন্তু নদী খাল অনেক রয়েছে, আর মানুষ মাছও ধরতো তখনকার দিনে অনেক। আর লিওন ভাইয়ের দাদার চাচাতো ভাই ওরা কিন্তু অনেক গরিব ছিল বিধায় মাছের উপরই নির্ভর করতে হতো তাদের। তাছাড়া লিওন ভাইয়ের দাদার নৌকা ছিল, তাই দাদার চাচাতো ভাই ওনার দাদাকে প্রায় মাছ ধরতে যাওয়ার কথা বলতো। কিন্তু এই দাদার চাচাতো ভাই, মানে এই চাচাতো দাদা মর্তুজা দাদা, তার কিন্তু একটা সমস্যা ছিল। সে যদি কোনো নৌকা দেখে বলতো যে বাহ ভালো মাছ পেয়েছে, তো বলার পরই নাকি ওই নৌকায় থাকা জাল দিয়ে আর কোনো মাছই ধরা যেত না। এমনকি কোনো গাছ বা কোনো একটা সুন্দর জিনিস দেখে যদি বলে বাহ এটা খুব সুন্দর, তো তাহলে নাকি ওই গাছও মারা যেত আর ওই জিনিসটাও নষ্ট হয়ে যেত। মানে অনেকে থাকে না যে এরকম কিছু বললেই সুত লাগে, বা তাদের মুখের কথার একটা বড় ধরনের দোষ আছে, মানে বদনজর লাগার টাইপের একটা ব্যাপার কাজ করে অনেকের মধ্যেই। কিন্তু প্রিয় লিসেনার্স, আপনারা খেয়াল করবেন এরকম অনেক মানুষ আছে।
বলার সাথে সাথে ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো তার মানে এরকম একটা সমস্যা ছিল। এই সমস্যার জন্য তার সামনে কেউ সহজে আসতেই চাইতো না, ভয় পেত ও কি বলবে আর নজর লাগবে, আর তাতেই সমস্যা শুরু হয়ে যাবে। সমস্যা হলো আর একটা, সেই সমস্যা হলো এই যে দাদা, এই মর্তুজা দাদাকে যে নিয়ে যাবেন, দেখা যাচ্ছে যে ওই নিয়ে যাওয়ার পর কোন মানুষকে দেখে বা কোন জাল দেখে কোন নৌকাকে দেখে কি বলবে, তখন তারা কোনো সমস্যায় পড়বে, আর এই দোষটা দেবে এই আব্দুর রহমান শেখ দাদার উপরে অন্য লোকজন। তারা বলা বলি করবে যে এই বেটা তোর কারণে আমাদের এই সমস্যা হয়েছে, তুই আনলি কেন ওই মতুজারে। এই চিন্তা করে উনি আসলে তাকে নিতেন না। তো একদিন কি হয়, ওই মর্তুজা দাদার মা এসে এই আব্দুর রহমান দাদার কাছে এসে অনুরোধ করেন যে আমার ছেলেকে বাবা একটু নিয়ে যাও, মাছটা ধরো, আর তো চলতে পারি না। তখন এই মর্তুজা দাদা বলে যে ঠিক আছে নিয়ে যেতে পারি, একটা শর্তে, ওর মুখ বন্ধ রাখতে হবে, যেন কোনো কথা না বলে কারোর সাথে, আর কারো কোনো কিছু দেখে যেন ও কোনো কথা না বলে। তখন এই মর্তুজা দাদার মা বলেন হ্যাঁ ঠিক আছে তাই হবে, ও কিছু বলবে না। আবার মর্তুজা দাদাকেও পরবর্তীতে বলেন এই খবরদার কিছু বলবি না তো, সেও বলে না ঠিক আছে ভাই আমি মানে কিচ্ছু বলবো না কারো কিছু দেখে। তো তখন এই আব্দুর রহমান শেখ দাদা বলেন ঠিক আছে আজকে রাতে তোকে নিয়ে মাছ ধরতে যাব। তো ওই রাতে তো সে খুব খুশি যে আজকে আব্দুর রহমান শেখ দাদার সাথে মাছ ধরতে যাবে। আর রাতের বেলা তো বেশি মাছ পাওয়া যায়, মূলত ওনারা ইলিশ মাছ ধরতেন, নদীতে ইলিশ মাছ ধরাই তাদের প্রধান উদ্দেশ্য ছিল। তাই তারা চিন্তা করছে বিকেলে রওনা দেবে, আর শেষ রাতের জোয়ার পর্যন্ত মাছ ধরে ওই জোয়ারের অনুকূলে নৌকায় মাছ নিয়ে নৌকা বেয়ে বাড়িতে রওনা করবে, তাতে নৌকা পাওয়ার কষ্টও কম হবে। তো যেই ভাবা সেই কাজ, তারা রওনা করেন বিকেলবেলা। এই যে লিওন ভাইয়ের বাড়ি থেকে খাল বেয়ে নদী প্রায় 7 কিলোমিটারের মতো, আর পথে খাল ধরে যেতে সাঁকো, অনেক ঝোপঝাড়, বাগান, তারপরে হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস, শ্মশান, দুটো স্কুল, একটা হাট, এবং খালের দুধারে অনেক বিস্তৃত ধানের জমি ছিল, যা তাকালে আসলে ওপাশ থেকে খুব একটা দেখাও যেত না। তো এসবের মধ্যে দিয়ে খাল নিয়ে কচা নদীতে মিশেছে এই খালটা, এই মানে খালটা গিয়ে কচা নদীতে মিশেছে, আর ওই কচা নদীতেই দাদারা মাছ ধরবেন। যদিও এলাকায় এই আব্দুর রহমান শেখ দাদার দুটো জিনিসের খুব প্রশংসা শোনা যায়, সেটা হলো দাদার সাহস আর একটা হলো দাদার বুদ্ধি। অনেক জটিল সমস্যার সমাধান উনি বুদ্ধি দিয়ে করে ফেলতে পারতেন আল্লাহর রহমতে। তো যাই হোক, এই মর্তুজা দাদা আর আব্দুর রহমান শেখ দাদা, এই দুই দাদা গল্প করতে করতে, এবং ওনাদের তো বিড়ি খাওয়ার অভ্যাস ছিল, বিড়ি খেতে খেতে নদীতে পৌঁছে যান এবং সেখানে গিয়ে জাল ফেলেছেন, ভালোই মাছ পাচ্ছিলেন। তো ওর মধ্যে আবার কিছু নৌকা আবার পাশ দিয়ে যাওয়ার সময় দাদার সাথে কুশল বিনিময় করে, কিন্তু যখনই দেখে এই মর্তুজা দাদা নৌকা আছে তখন তারা দ্রুত সরে যায়, কখন যে কি বলে বসে আর কি সমস্যা হয় এই ভয়ে। তো যাই হোক, মাছ ধরতে এক পর্যায়ে বেশ অনেক মাছ যখন পেয়ে গেছে, আর তখনকার দিনে তো অনেক মাছ পাওয়া যেত, এখনকার মতো এত মাছের সংকট ছিল না, তখন দুই দাদা সিদ্ধান্ত নেন তারা বাড়ির দিকে রওনা করবেন। ওদিকে রাতের জোয়ার চলে এসেছে আরও আগেই, রাত তখন আনুমানিক 2টা বাজে। তো নদীর মোহনা দিয়ে খালে ঢুকে দুজন বিড়ি খেতে খেতে গল্প করছে, এর মধ্যে মর্তুজা দাদা নৌকা বাচ্ছেন, মানে মর্তুজা দাদা আর কি, মানে উচ্চারণের সুবিধাতে যারা যেহেতু চেনেন ওনাকে অনেকেই, এই জন্য মর্তুজা দাদা বলছি। তো তো উনি তো গল্প গুজব করছেন আর উনি নৌকা পাচ্ছেন আর কি। আর আব্দুর রহমান শেখ দাদা উনি কি করছেন, উনি ইলিশ মাছের দিকে মুখ করে বসে আছেন। উনি আবার চিন্তা করছেন যে রাতের বেলা এই মাছ নিয়ে আসতে গেলে অনেক সমস্যা হয়, শুধু এই জিন ভূতের সমস্যা না, অনেক সময় নৌকাতে ডাকাত পড়ে, ডাকাত এসে ওই নৌকা সব মাছ নিয়ে যায়, আর নৌকায় থাকা জেলেদেরকেও ব্যাপক মারধর করে, অনেক সময় মেরেও ফেলে। এই ধরনের একটা সমস্যা ওই সময় ছিল, যেটা এখনও আছে। তো যাই হোক, তারা নৌকায় করে খালে ঢুকে পড়ে। 1 কিলোমিটার ধরে পাড়ি দিয়ে, মানে প্রায় 1 কিলোমিটার পাড়ি দিয়ে ওনারা যে হিন্দু এলাকা রয়েছে ওই এলাকায় চলে আসে। আবার ওই এলাকা পাড়ি দিয়ে, শ্মশানঘাট পাড়ি দিয়ে আরও প্রায় 2 কিলোমিটার অতিক্রম করেছে। তো ওইখানে একটা হাট আছে, ওই হাটের নাম হচ্ছে মূলগ্রাম হাট, লোকজন ওইটাকে মূলগা হাট বলে। এখনও সেই হাটের পাশ দিয়ে কিন্তু খাল রয়েছে, একটা ব্রিজ ছিল। তো যাই হোক, ওই ব্রিজের পরে বিস্তৃত ধান ক্ষেত, ওই সময়ে ওইখানকার ধান কিছুদিন আগেই কেটেছিল। তো ওইখান দিয়ে যখন আব্দুর রহমান শেখ দাদা এবং মর্তুজা দাদা নৌকা নিয়ে যাচ্ছিলেন, তখন চাঁদের আলোয় খেয়াল করেন খালের ওপারে কিছু লোক তাদের দিকেই আসছে, মাঠের মধ্য দিয়ে হেঁটে হেঁটে। তো কাছাকাছি আসতেই
এই আব্দুর রহমান শেখ দাদা দেখেন ওরা চারজনই সবাই সাধারণ মানুষের থেকেও বেশ অনেক লম্বা, আর সবাই সাদা আলখাল্লা টাইপের একই কাপড় পরা। ওদের কাঁধে একটা লাশ, সেই লাশের কাফনের কাপড় পরানো। এদিকে মর্তুজা দাদার বিড়ি কিন্তু ততক্ষণে শেষ, কিন্তু আব্দুর রহমান শেখ দাদা তখনও কিন্তু বিড়ি টানছিলেন। দাদা একটা জিনিস জানতেন যে জিনেরা নাকি নাকি সুরে কথা বলে, বিশেষ করে যারা মাছ খেকো জিন তারা। তো কিন্তু এদেরকে দেখে, চেহারা দেখে তো মানুষের মতোই মনে হচ্ছে, একটু লম্বাই এই যা, তাছাড়া তো অন্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তো ওরা কি করেছে, ওই খালের কিনারে এসে ওদের মধ্যে থেকে একজন বলে উঠছে, ও ভাই, তোমাদের নৌকায় করে আমাদেরকে খালটা পার করে দাও না, আমাদের কাঁধের এই লাশটা নিয়ে গিয়ে অতি দ্রুত দাফন করতে হবে। তো ওদের কথাগুলো নাকি কিছুটা নাকি সুরে ছিল, খুব যে নাকি সুরে ছিল বিষয়টা এরকমও না, কিন্তু ওদেরকে দেখেই আব্দুর রহমান শেখ দাদার সন্দেহ হয়েছিল। তারপর যখন কিছুটা নাকি সুরে কথা বলছে আর ওরা অস্বাভাবিক রকমের লম্বা, এটা শুনে দাদা তো বুঝতে পারছেন যে এরা কোন আপদ। তো দাদা কিন্তু কি করেছেন, ওই একটু দূর থেকেই, নৌকা তো একদম কাছে ভিড়ান নাই, দূর থেকে ওই যে ব্রিজটা দেখে দিচ্ছেন, এই তোমরা হেঁটে হেঁটে ওই ব্রিজের উপর দিয়ে ওই পাশে যাও না, আমার নৌকায় যেতে হবে কেন, ব্রিজটা দিয়ে ওই পাশে যাওয়া যায় না, তা যাও ওই দিক দিয়ে যাও। তো ওরা কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছে না, ওরা বারবার অনুরোধ করছে, না রে বাপু, ওই দিক দিয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে, তোমাদের নৌকা একটু পার করে দাও না, এরকম মিনতি করছে, এমনকি কান্নাকাটিও শুরু করে দিচ্ছে। এদিকে মর্তুজা দাদার একটু মায়া হয়েছে, সে কিন্তু কিছু বুঝতে পারেনি এতক্ষণও যে আসলে ঘটনাটা কি। তো সে আবার আব্দুর রহমান শেখ দাদাকে বলছে যে, মিয়া ভাই, এতে করে যখন বলতেছে একটু পার করে দেই না। তখন এই আব্দুর রহমান শেখ দাদা ওই মর্তুজা দাদাকে ধমক দিয়ে বলছে, যাই বেটা, যা বলি তাই কর, বেশি বুঝিস না, নৌকা যেন খবরদার ওই দিকে যায় না, একদম মাছ খাল দিয়ে নৌকা চালাবি, নাহলে কিন্তু আমার হাতের মাইর খাবি। আর তোর মুখে বিড়ি নেই কেন, আমি বইটা ধরতেছি, তুই এক্ষুনি বিড়ি ধরা, অবাধ্য হলে পরবর্তীতে কিন্তু আর তোকে মাছ ধরতে আনবো না। তো এইভাবে ধমক দিয়েছেন মর্তুজা দাদাকে আব্দুর রহমান শেখ দাদা। তো সে আবার তার মানে ভাইয়ের কথা মতো, মানে যেহেতু তার সিনিয়র বড় ভাই, তার কথা মতোই কাজ করেছেন। এদিকে ওই মানুষের মতো দেখতে লোকগুলো কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতেছে আর কি, খালের পাড় ধরে হাঁটতেছে আর খুব অনুনয় বিনয় করতেছে, আর বলতেছে যে, আমরা তো বিড়ির গন্ধ সহ্য করতে পারি না রে, ওটা ফেলে দে। তখন এই আব্দুর রহমান শেখ দাদা বলছে যে, বিড়ির গন্ধ সহ্য করতে পারি না মানে, বাতাস তো যাচ্ছে উল্টো দিকে, তোদের দিকে নয়, সুতরাং তোদের কাছে বিড়ির গন্ধ তো যাওয়ার কথা না। ততক্ষণে হচ্ছে এই মর্তুজা দাদা খেয়াল করেছেন যে এরা তো স্বাভাবিক মানুষের মতো লাগছে না, প্রথম দিকে কিন্তু বোঝেন নাই। আর ওরা কিন্তু এরকম অনুরোধ করতে করতে ওই খালের কিনার দিয়ে হেঁটে আসছে। ওরা যদি ব্রিজ পার হওয়ার চেষ্টা করত তাহলে কিন্তু অনেক আগেই পার হয়ে যেতে পারত, কিন্তু তারা ব্রিজ পার হচ্ছে না, উল্টো এই বিড়ি ফেলে দেওয়ার অনুরোধ করছে। মূলত তখনই মর্তুজা দাদা বুঝতে পারেন যে ওরা কাদের পাল্লায় পড়েছেন। ভয়ে তো মর্তুজা দাদার কথা বলা বন্ধ হয়ে গেছে। ওইদিকে আব্দুর রহমান শেখ দাদা তিনি কিন্তু ওদের সাথে কিন্তু তর্ক করেই যাচ্ছেন। হঠাৎ করে একটা সময় এই আব্দুর রহমান শেখ দাদা এবং মর্তুজা দাদা দুজনেই খেয়াল করেন যে ওদের মধ্যে থেকে একজন তাদের পা অনেক লম্বা করে নৌকায় রাখার চেষ্টা করতেছে। এইটা দেখে আব্দুর রহমান শেখ দাদা বুঝতে পারেন, যদি ওরা শুধু নৌকায় একবার পা টাচ করাতে পারে তাহলে এই নৌকা ডুবিয়ে দেবে, আর নৌকা যদি ডুবে যায় সব মাছ পানিতে পড়ে যাবে, আর ডুবে গেলে ওদের হাতে ধরা খেতে হবে। কোনো না কোনোভাবে আমাদেরকে তো সাঁতরে তীরে উঠতে হবে, আর তখনই ওদের হাতে ধরা পড়ে যাব। ওরা মূলত এই পানি টপকে পার হয়ে আসতে পারতেছে না, পানিতে পা টাচ করতে পারতেছে না কোনো একটা কারণে। আমাদেরকে ডুবিয়ে দিলে আমরা এই সাঁতরে তো তীরে আসতে হবে, আর তখনই আমাদেরকে ধরবে। সুতরাং কোনোভাবেই ওরা যেন আমাদের নৌকাটাকে টাচ করতে না পারে। তো উনি এই চিন্তা করেছেন। তখন তাদের হাতে এক ধরনের লাইটার ছিল, ওই সময় এক ধরনের লাইটার ছিল যেটা এখনও দেখা যায় গ্যাস ভরা থাকে আর কি, তো ওই রকম লাইটার ছিল। তো উনি ওই গ্যাস লাইট থেকে আগুন জ্বালিয়েছেন, জ্বালিয়ে ভয় দেখাচ্ছেন ওদেরকে, খবরদার পা রাখবি না। তখন ও পাশ থেকে বলছে যে, আমাদেরকে তো চিনেই ফেললি রে, এখন তোদের বাঁচার উপায় একটাই, হয় মাছ দিবি না হয় প্রাণ দিবি।
আমরা বেশি দেরি করতে পারবো না, কি করবি বল। তখন এই দাদা, মানে দুই দাদা, ওনারা তো খুব চিন্তায় পড়ে যান। এর মধ্যে ওপাশ থেকে বলে ওঠে, এত চিন্তা করে লাভ নাই, এই যে সামনে খালজোড়া বট গাছ আছে, ওখান থেকেই কিন্তু তোদের নৌকা আমরা অনায়াসে উঠে যেতে পারবো। তোরা চাইলেও কিন্তু আর আমাদের হাত থেকে বাঁচতে পারবি না, তোদের দুটোকে ওখানেই শেষ করে দিব। তখন দাদা চিন্তা করেন যে এই সমস্ত বিড়ি সিগারেট দিয়ে আর কাজ হবে না, আল্লাহর নাম নিতে হবে, দোয়া দরুদ পড়তে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কোনো একটা বুদ্ধি মাথায় এনে দাও, কি করতে পারি। যেহেতু ওনার মাথা অনেক বুদ্ধি ছিল, মানে আব্দুর রহমান শেখ দাদার কথা বলছি, ওদিকে কিন্তু বারবার বলছে যে মাছ দিবি না হয় প্রাণ দিবি, কোনটা দিবি তাড়াতাড়ি বল। তখন আব্দুর রহমান শেখ দাদা একটু সাহস করে বলে ওঠেন, মাছ খাবি তাই তো, কিন্তু আমাদের এই জালে ধরা মাছ যদি তোদেরকে দিয়ে দেই, আমাদের কিন্তু একটা কথা প্রচলিত আছে যে ভূতে যদি কোনো জাল থেকে মাছ খায় ওই জালে নাকি মাছ ধরে না, তাহলে তোদেরকে যদি মাছ দিয়ে দেই তাহলে তো হবে না, আমরা গরিব মানুষ, আবার জাল কিনবো কোথা থেকে, সুতরাং মাছ দেব, তোদেরকে একটা কাজ করতে হবে, এতে করে আমাদের উপকার হবে, তোদের উপকার হবে। তোদের মধ্যে থেকে যে কোনো একজন আমাদের সাথে বাড়ি যাবি, বাড়িতে যাওয়ার পর এই মাছের আঁশ ছাড়ানোর পর তোদের একজনকে মাছ দেয়া হবে, যদি রাজি থাকিস তো বল। ওরা কয়েক সেকেন্ড চুপ থেকে একজন বলে ওঠে, আচ্ছা ঠিক আছে আমরা রাজি। এই বলে ওরা মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়। তবে যাওয়ার আগে বলে যে তুই বাড়িতে ঢুকলেই আমাদের একজন বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তাকে মাছ দিয়ে দিবি, দিতে কিন্তু ভুল করিস না আর বেইমানি করিস না। তো এই কথা বলেই মূলত ওরা চোখের পলকে সব হাওয়ায় মিলিয়ে যায়। আব্দুর রহমান শেখ দাদা এবং মর্তুজা দাদা তো মনে হয় হাফ সেরে বাঁচলেন। যত দ্রুত পারেন আর কি ওনার নৌকাবে বাড়িতে চলে আসেন। এসে মাছগুলো কোনো মতে তুলে সব ঘটনা এই আব্দুর রহমান শেখ দাদা তার মাকে বলেন। তার বাবা, মানে এই আব্দুর রহমান শেখ দাদার বাবা তখন এই মর্তুজা দাদাকে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসেন। আর আব্দুর রহমান শেখ দাদার মা আব্দুর রহমান শেখ দাদাকে পানি পড়া খাইয়ে দেন, লোহা পুড়িয়ে খাইয়ে দেন, মানে গ্রামে যে সমস্ত ট্রিটমেন্টগুলো সাধারণত ভয় পেলে করে আর কি। তো দাদার বাবা কিন্তু এগুলো কিছুই জানেন না, কারণ উনি ওই মর্তুজা দাদাকে এগিয়ে দিতে গিয়েছিলেন। তার মা এগুলো শুনেছিলেন। তার মা আবার খুব সাহসী এবং বুদ্ধিমতী ছিলেন। তো এই যে লোহা যখন পুড়িয়ে তার ছেলেকে খাওয়াচ্ছিল, তখনই মূলত তার মা মনে মনে একটা ফোন দিয়ে আটেন, চিন্তা করলেন যে এই দুষ্টু মেছোজিনগুলোকে একটা শিক্ষা দিতে হবে। উনি যখন মাছ কাটতে পাকঘরে গিয়েছেন, মানে রান্নাঘরে গিয়েছেন, তখন চুলায় কি করছেন, একটা লোহার কাঁচি পুড়াতে দেন। তো পুড়তে মানে ওই লোহার কাঁচিটা গরম হচ্ছে, ইতিমধ্যে উনি মাছটা কাটা শেষে ধুয়ে লবণ মাখলেন। আর তখন পাকঘরের বাইরে থেকে একটা আওয়াজ আসে যে, কি রে বেটা, আর কতক্ষণ অপেক্ষা করা লাগবে, অনেকক্ষণ তো অপেক্ষা করতেছি। তখন ওই দাদার মা উনি চিন্তা করলেন যে এখন কি করা যায়। উনি আবার দাদাকে ডেকেছেন, মানে আব্দুর রহমান শেখ দাদা তাকে ডেকেছেন, এই এদিকে আসার পরে বলছে তুই উত্তর দিবি। তখন আবার বলছে, কি রে বেটা, আমার কথা কি কানে যায় না, আর কতক্ষণ দাঁড় করায় রাখবি। তখন এই আব্দুর রহমান শেখ দাদা বলেছেন যে হ্যাঁ হয়ে গেছে, এই রান্নাঘরের যে চৌকাঠ আছে, চৌকাঠের নিচ দিয়ে হাত ঢুকিয়ে দে, একটা মাছ দিয়ে দিচ্ছি। তখন তারা দুজনেই দেখতে পান যে একটা কালো কুচকুচে চিকন, মানে মাংস শূন্য, মানে হাড়ের উপরে একটা চামড়া লাগিয়ে দেওয়া হচ্ছে, একটু লম্বা লম্বা আঙ্গুলওয়ালা হাত ওই চৌকাঠের নিচ দিয়ে ঘরের ভেতরে চলে এসেছে। আর তখনই ওই দাদার মা চুলার আগুনে পোড়ানো টকটকে লাল কাঁচিটা উঠিয়ে ওই হাতের উপর ঠেসে ধরেছে। ঠেসে ধরার সাথে সাথে চামচিকা চেঁচালে যেভাবে আওয়াজ হয়, অনেকক্ষণ ধরে এরকম চি চি উচ্চ স্বরে এরকম আওয়াজ হচ্ছে। আর কিছুক্ষণ পর চারদিকে একদম নিস্তব্ধ হয়ে যায়, আর কিছুই দেখা যায় না। আর ওই চিৎকারে দাদার বাবারও ঘুম ভেঙে যায়। উনি তো ওই যে মর্তুজা দাদাকে দিয়ে এসে শুয়ে পড়েছিলেন, তো উনি উঠে পড়েছেন, এই কি হলো। এদিকে কিছুক্ষণ পরে ফজর আজান হয়। যখন আলো ফুটে চারদিকে কিছুটা আলোকিত হয়েছে, তখন এই পাকঘরের পেছনে এসে দেখা যায় যে একটা বাদুর মরে পড়ে আছে। কিছুক্ষণ পর পাশের বাড়ির লোক এসে জিজ্ঞেস করে, রাতে তোমাদের ওখান থেকে এত চিৎকার চেঁচামেচি আসলো, কি ব্যাপার, এতগুলো বাদুর একসাথে এসে চিৎকার চেঁচামেচি করলো বলে মনে হলো। তখন সবাইকে এই ঘটনা বলা হয়। তখন দাদার বাবাও ওই ঘটনা জানতে পারেন, কিন্তু দাদার বাবা বলেন কাজটা ভালো হয় নাই, কারণ হচ্ছে বিশ্বাস করে ওরা এসেছিল
ওই জিনিসটা দিয়ে দেওয়া উচিত ছিল। বিশ্বাসটা ভঙ্গ করা আসলে উচিত হয় নাই। উনি বিষয়টা আসলে ভালোভাবে নেন নাই, মানে বিষয়টা আসলে বিশ্বাস ভঙ্গতা, ওয়াদা করা হয়েছিল, ওয়াদার বরখেলাফ হয়েছে, এই জন্য উনি মনক্ষুণ্ণ হন যে এই কাজটা কেন করা হলো। দিয়ে দিত কিন্তু দেয়নি তো, আর এরকম কাজটা করা উচিত হয় না, এতে করে বিপদ আরও বাড়বে, উনি এই চিন্তা করেছিলেন। পরের দিন রাতে এই আব্দুর রহমান শেখ দাদা উনি ঘুমিয়েছেন যখন, স্বপ্নে দেখতে পান যে 4টা বাদুর, বড় বড় বাদুর তার সামনে এসে একটা মানুষের মতো অবয়ব ধারণ করেছে এবং আব্দুর রহমান শেখ দাদাকে বলছে, তোরা আশরাফুল মাখলুকাত না, এরকম একটা বেইমানি করতে পারলি, কথা দিয়ে কথা রাখলি না। আমরা যদি কথা দিয়ে কথা না রাখি তখন আমাদের উপর কি নির্যাতন তোরা করিস কবিরাজ দিয়ে। আজ তোরা এরকম একটা কাজ করতে পারলি, আমাদের একজন ভাইকে এভাবে মেরে ফেললি, দেখবি তোকে আমরা কি করি, এর প্রতিশোধ আমরা নেবই। আর যেদিন তোকে ধরতে পারবো ওই দিনই তোর জীবনের শেষ দিন হবে। ওনার তো ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরেই উনি ওই রাত্রেই ওনার স্বপ্নের এই ব্যাপারটা ওনার মা বাবাকে বলেন। পরদিন সকালবেলা দাদার বাবা দাদাকে নিয়ে যান স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবের কাছে। উনি তাকে ঝাড়ফুঁক করে দেন এবং সেই সাথে বলে দেন যে আব্দুর রহমান শেখ দাদা আর কখনো যেন মাছ না ধরেন, এটাই তার সারা জীবন, যতদিন বেঁচে থাকবেন এটা তাকে করতে হবে। আর হচ্ছে উনি কোনো নদী বা পুকুরে যেন মাছ ধরতেও না নামেন, বিশেষ করে গোসল করতেও নামার ক্ষেত্রে উনি যেন সতর্কতা অবলম্বন করেন। মাছ ধরা তো বড়শি দিয়েও ধরতে পারে, বড়শি দিয়েও মাছ ধরা যাবে না ওনার, মানে এতটা নিষেধাজ্ঞা দিয়ে দেন। এবং বলে দেন ওরা যদি একবার পায় সুযোগ পানির কাছে বা পানির ভেতরে, তাহলে কিন্তু আব্দুর রহমান শেখ দাদাকে আর জীবিত পাওয়া যাবে না, ওরা প্রতিশোধ এটা নেবেই। এরপর থেকে এই আব্দুর রহমান শেখ দাদা উনি খুব সতর্ক হয়ে যান। আব্দুর রহমান শেখ দাদা 2023 সালের এই ডিসেম্বর মাসে মারা গিয়েছিলেন, স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। আর ওই মর্তুজা দাদার সাথেও পরবর্তী তার কোনো সমস্যা হয়নি। তবে দাদা যতদিন জীবিত ছিলেন, উনি নদীর দেশের মানুষ হওয়ার পরেও উনি ওই হুজুরের কথা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছিলেন, যার কারণে আল্লাহর অশেষ রহমতে ওই দুষ্টু জিনেরাও ওনাকে খুব একটা তাদের রেঞ্জের মধ্যে পায় নাই, যার কারণে ক্ষতি করতে পারে না, উনি স্বাভাবিকভাবেই মারা গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই গল্পের একটা অংশ, এই যে মাছ নেয়ার জন্য হাত ঢুকিয়ে দেয়া, এইটা বিভিন্ন সময় যদিও বা আমি বিভিন্ন জায়গায় ঘটেছে বলে শুনেছি, এবং এই ধরনের ঘটনা গ্রাম অঞ্চলে সত্যি হামেশা অনেক হয়েছে। কিন্তু এই ঘটনার শুরুর অংশ এবং শেষের অংশটা ডিফারেন্ট ছিল, এটা বলতেই হবে। আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করছি লিসেনারদের কাছেও ভয়ের এক অনন্য শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি লিওন ভাইকে, আপনি দেশের সেবা করছেন, সেই সাথে আপনার ডিউটি থেকে সময় বের করে আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য ঘটনা লিখে পাঠিয়েছেন, এই জন্য আপনাকে আসলেই আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় লিসেনার্স, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর ফেরত আসবো। আর বিরতির পর যার ঘটনা থাকছে আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের পাঠানো ঘটনা। কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের একটি বিরতি, ফিরে আসছি তাড়াতাড়ি। বিরতির পর আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাই, যার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে। উনি অধিকাংশ ক্ষেত্রে গ্রাম কেন্দ্রিক ঘটনাগুলো যদিও বা পাঠিয়ে থাকেন, তবে এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এই ঘটনাটি মূলত ওনার বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়ির আনসার আলীর সাথে ঘটে যাওয়া ঘটনা। এই আনসার আলীকে ওনারা মামা বলে সম্বোধন করেন। ঘটনার যে স্থানটা সেটা হচ্ছে এই নারকেলবাড়িয়ার মাদারতলা, এই ওখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, মাদারতলা নারকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বরাবর 100 গজ
পশ্চিম উত্তর পাশে এই আনসার মামার বাড়ি থেকে 30 গজ পশ্চিমে হবে। ঘটনার সময়কাল 1990 সালের পৌষ মাসের কোনো এক রাত্রে। এবার আসি মূল ঘটনায়। এই আনসার আলী এবং মুজিবুর রহমান এই নামে দুইজন ব্যক্তি ছিল, তারা সম্পর্কে আপন ভাই। এই মুজিবুর রহমানকে নাডু বলে অনেকেই ডাকতেন আর কি। তো ওনারা দুজন স্থানীয় অনেক মানুষের জমিগুলো বর্গার ভিত্তিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন ওই সময়ে। পাশাপাশি নিজেদেরও সামান্য কিছু জমি জমা চাষাবাদ তারা করতেন, এভাবেই জীবন ধারণ করতেন। এছাড়া এই দুই ভাই গ্রামের বিভিন্ন মানুষের খেজুর গাছ কেটে দিয়ে রস সংগ্রহ করে গুড় তৈরি করে গ্রামের বিভিন্ন হাট বাজারে বিক্রি করত। তখন বলে রাখা ভালো, ওই সময়ে ওই এলাকায় রাতের বেলা ক্ষেত থেকে ধান চুরি, খেজুর গাছ থেকে রস চুরি, এগুলো কিন্তু চোররা হরহামেশাই করত। এজন্য ক্ষেতের ফসল এবং গাছের রস চোরের হাত থেকে রক্ষা করার জন্য নিয়মিত পাহারা দিতে হতো এই দুই ভাইকে। তারা দুই ভাই রাতের দুটি অংশ পালা করে পাহারা দিত। দুজন গরিব মানুষ হলেও তারা খুবই পরিশ্রমী এবং ভালো সৎ মানুষ হিসাবে পরিচিত ছিল প্রত্যেকের কাছে। 1990 সালের পৌষ মাসের কোনো এক শীতের রাত্রে এই আনসার আলী মামা বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে ধান পাহারায় নিয়োজিত ছিলেন। রাত আনুমানিক তখন 12:30 বা তার কিছুটা বেশি হতে পারে। এই আনসার মামা জমির পাশের আইলে বসে ধান পাহারা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে দেখেন তার বড় ভাই এই নাডু মামা এসে তাকে ডাক দিয়ে বলেন, আনসার আয় তো, ওই পাশের ব্যারে খুব মাছ দেখছি, আয় তো মাছগুলো ধরি। একথা বলার পর এই নাডু মামা হাঁটতে হাঁটতে জমির উত্তর পশ্চিম পাশের গাব গাছের গোড়ায় একটা ব্যার ছিল, ওই ব্যারে নেমে পড়েন এবং নেমে পড়ে মাছ ধরা শুরু করেন। তো নিজের ভাইকে ওখানে এগিয়ে গিয়ে মাছ ধরা দেখছেন উনি, এবং ওইটা দেখা দেখি এই আনসার মামাও ওই ব্যারে নেমে পড়েন, তিনিও মাছ ধরা শুরু করেন। তিনি এত পরিমাণ মাছ ধরছিলেন কিন্তু কোনোটাই ধরে রাখতে পারেন না, সব ছুটে যায়। আর তিনি দেখেন যে ব্যারের দক্ষিণ পাশে একটি পুকুর রয়েছে, ওই পুকুরের সাথেই সংযোগ রয়েছে ওই ব্যারের, আর ওই সংযোগ দিয়েই সব মাছগুলো পুকুর থেকে এই ব্যারে নেমে আসছে। তখন হঠাৎ করে খুব কর্কশ ভাষায় এই নাডু মামা বলে ওঠেন, এই বেটা আনসার, তুই দেখিস না তোর পেছন থেকে সব মাছ পুকুরে যায়? তো আরও বলে ওঠে যে তোর পেছন থেকে মাটি দিয়ে বাঁধ দে, আঞ্চলিক ভাষায় এটাকে বান্দা বলে, ওই বাঁধকে বান্দা বলে আর কি। তো তখন আনসার মামা বলেন, আচ্ছা ঠিক আছে দাদু, আমি মাটি দিয়ে বাঁধ দেবো, তো তুমি মাটি কেটে দাও। এখন ওই স্থানীয়ভাবে বড় ভাইকে হয়তো দাদু বলে আর কি ওই এলাকায়, তো তাকে মাটি কেটে দিতে বলে, যাতে করে উনি ওই বাঁধটা দিতে পারেন বা বান্দাটা দিতে পারেন আর কি। তো আনসার মামা খেয়াল করেন এই যে নাডু মামা মাটির যেই চাকগুলো কাটা শুরু করেছেন, এই চাকগুলো সাধারণ একটা চাকের সমান না, বড় বড় এক একটা মাটির চাক, যেটা 5 জন মানুষ উঁচা করতে হবে। আর একবারে কোনো সাধারণ মানুষ এত বড় চাক কাটতে পারে না, অনেক সময় নিয়ে কাটতে হবে, যদিও বা কাটেও, কিন্তু উনি খুব দ্রুত কাটছিলেন, মানে নাডু মামা। তো এই বিষয়টা দেখে আনসার মামার মনে একটু খটকা লাগে, আর ওই মাটির চাকাগুলো আনসার মামার নিতে খুব কষ্ট হচ্ছিল। তাছাড়াও এই নাডু মামা খুব বাজে ও কর্কশ ভাষায় কথা বলছিল তার সাথে, এবং গালিগালাজও করছিল খুব বাজেভাবেই। তখন এই আনসার মামার সন্দেহ সৃষ্টি হয় যে দাদু তো আমার সাথে এইভাবে বাজে ভাষায় কথা বলে না, আর এমন বড় বড় একটা মাটির চাকা সাধারণ মানুষের পক্ষেও কাটা সম্ভব না, এটা বহন করা তো কোনোভাবেই সম্ভব না। এছাড়া ওই জমির আইলের পাশে একটি গাব গাছ রয়েছে, ওই গাব গাছে নাকি অনেক বছর ধরে ভয়ঙ্কর একটা বৃদ্ধ পিশাচ জিন থাকতো। তবে সে পিশাচ হলেও সহজে কারো ক্ষতি করেছে এমনটা শোনা যায়নি। এমনিতে ওই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করলে টুকটাক ভয় পেয়েছে, এই জন্যই তাকে পিশাচ বলে। কিন্তু ওইভাবে পিশাচ হয়ে যে কাউকে আক্রমণ করে বড় ধরনের ক্ষতি করেছে এমন তথ্য প্রমাণ খুব একটা পাওয়া যায় না। এদিকে আনসার মামাও কিন্তু খুব শক্তিশালী এবং সাহসী, সেই সাথে সুঠাম দেহের অধিকারী ছিলেন। এ সময় হঠাৎ করে আনসার মামা বলে ওঠে, তুই তো আমার দাদু না রে,
তুই তো শয়তান, তোর একদিন কি আমার একদিন। এই বলেই আনসার মামা নিজে থেকেই আগ বাড়িয়ে গিয়ে ওই নাডু মামার বেশ ধারণকারী পিশাচের উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে বসে। সাধারণত আমরা দেখতে পাই যে কোনো পিশাচ মানুষের উপর আক্রমণ করছে, ধস্তাধস্তি হয়েছে, কিন্তু এবার একটা টোটালি ভিন্ন। এবার একটা মানুষই ইচ্ছাকৃতভাবে পিশাচ জেনেও তার উপর আক্রমণ করেছে, মানে আনসার মামা আক্রমণ করছে গিয়ে। আর তখন ওই ভয়ঙ্কর পিশাচটাও আনসার মামাকে জাপটে ধরে বলে ওঠে, তুই আমারে অনেক দিন ধরে বিরক্ত করিস, আমার গাব গাছের গোড়ায় তুই বসে থাকিস, তুই বিড়ি খাস, আমার চলার পথে বাধা হয়ে থাকিস, তোর কারণে আমার অনেক অসুবিধা হয়। আজকে তোকে আমি বাগে পাইছি, আজ তোরে না মেরে আমি ছাড়বো না। তখন এই আনসার মামা আর পিশাচের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পিশাচটা চায় পানির ভেতরে আনসার মামাকে নিয়ে যেতে, আর আনসার মামা চায় পানির উপরে ওই পিশাচটাকে তুলে আনতে। এইভাবে লড়াই চলতে থাকে। আল্লাহর অশেষ রহমতে আনসার মামা সফল হন। তিনি ওই পিশাচটাকে নিয়ে উপরের যে ধানি জমি আছে ওইটাতে উঠে আসেন। আনসার মামার ওই ভয়ঙ্কর পিশাচ উক্ত ধানের জমিতে আবার ধস্তাধস্তি করতে থাকে, গড়াগড়ি করতে থাকে। কখনো আনসার মামা উপরে, কখনো পিশাচ নিচে। তো এইভাবে চলতে থাকে আর অনেকক্ষণ। ওই জায়গাটাতে প্রায় 20 শতক বা 20% জমির ধান ছিল, যেগুলো সব একদম মাটির সাথে মিশে যায় এই ধস্তাধস্তির কারণে। এক পর্যায়ে আনসার মামা, উনি তো আগে থেকেই কিছুটা কুস্তির যে কলা কৌশল এটা জানতেন, ওই কলা কৌশলটা উনি প্রয়োগ করার চেষ্টা করেন। আর উনি দোয়া দরুদও পড়ছিলেন যতটুকু জানতেন। তো উনি ওই কুস্তির কলা কৌশল প্রয়োগ করে এই আনসার মামা পিশাচের 2 কাঁধ এবং 2 পায়ের ভেতর থেকে হাত নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে পিশাচকে শক্ত করে ধরে ফেলেন। এবার পিশাচ নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। আর এক পর্যায়ে আনসার মামা অনেক কষ্টে উক্ত পিশাচকে কোনো রকমে টেনে হিচড়ে তাদের ঘরের সামনে নিয়ে যেতে সক্ষম হন। তখন তিনি চিৎকার করে ডাকতে থাকেন তার মা আর বড় ভাই নাডু মামাকে, কারণ নাডু মামার বেশ ধরে তো এটা এসেছে এখানে, নাডু মামা তো ঘরেই আছে, এবং চিৎকার করে বলছে যে দাদু তাড়াতাড়ি একটা দা নিয়ে আসো, ওরে জবাই দেবো, আজকে ওরে রাখবো না। আর ওই পিশাচটা বারবার আনসার মামাকে বলছে, ছেড়ে দে আমারে, আমি তোর সামনে আর কখনো আসবো না, আমাকে ছেড়ে দে, মানুষের সামনে আমাকে নিয়ে যাস না, তোরও ক্ষতি হবে। এদিকে আনসার মামা কিন্তু পিশাচের কথায় কোনো পাত্তা দেন না। তো আনসার মামার ডাক শুনে তার যে বড় ভাই মুজিবুর বা নাডু মামা, উনি একটা ল্যাম্পো বা এই যে কুপিবাতি নিয়ে আসেন। তো উনি যেই না ওই কুপিবাতিটা জ্বালিয়ে সামনে এসেছেন, তখন উনি তো আসলে বুঝতে পারেন নাই যে কি ঘটনা ঘটেছে। উনি দেখেন যে এই আনসার আলী মামা খুব মানে একটা কলা কৌশল করে একটা লোককে মানে কোলে করে নিয়ে এসেছেন, মানে এমনভাবে ধরেছেন ওই লোকের নড়াচড়া কোনো সুযোগ নেই। কিন্তু সমস্যা হলো যে এই 2 জন ব্যক্তির কারো শরীরে কোনো কাপড় নাই, কারণ হচ্ছে আনসার আলী মামা তো লুঙ্গি পরে গিয়েছিলেন। আর এই ধস্তাধস্তি করার কারণে ওনার শরীরে কাপড় যে কখন চলে গেছে উনি তো খেয়াল করেন নাই। তো এদিকে ভাইয়ের এই অবস্থা দেখে এই তার অন্য যে ভাই, উনি লজ্জায় কি করেছেন, এই ল্যাম্পোর যে আলোটা ওটা নিভিয়ে দিয়ে উনি চলে গেছেন এই কারণে যে ও তো চলে এসেছে, আর এই অবস্থা, তো আমি তো দরজা খুলছি, ও ঘরে ঢুকুক। কিন্তু ওই যে চিৎকার করছে, উনি মনে করছে যে হয়তো বন্ধু বান্ধব তাকে হয়তো বা পাজা কোলে করে ধরে নিয়ে আসছে, ওরা হয়তো বা মজা করছে, উনি এই চিন্তা করেছেন। এদিকে আনসার মামা উনি দেখতে পাচ্ছেন যে একটা বড় দা, তার যে বাড়ির যে বেড়া, ওই বেড়া তো দেখা যাচ্ছে চাটাই থাকে, ওই চাটার ভিতরে অনেক সময় কিছু কিছু জিনিস গুজে দেয়া থাকে, দা একটা গোজা আছে। উনি ওই পিশাচটাকে ওইভাবেই পাজাকোল করে ওই দায়ের কাছে গিয়ে এক হাত দিয়ে যখনই দাটা ধরতে যাবেন তখনই ওই বন্ধনটা শিথিল হয়ে যায়। আর তখনই ওই পিশাচটা এক ঝাটকা দিয়ে দূরে সরে চলে যায় এবং লাফিয়ে একটা গাছে উঠে যায়। সেখান থেকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আনসার রে, তুই কাজটা ভালো করলি না, তুই আমাকে বিরক্ত করতি, আমি তোকে জানে মারতাম না এটা সত্য, কিন্তু তুই মানুষের সামনে আমাকে নিয়ে আসছিস এই অবস্থায়, কাজটা তুই ভালো করলি না,
আমি কখনো তোর সামনে আসবো না, কিন্তু তুই যে ভুলটা করছিস, আমি তোর কোনো ক্ষতি না করলেও তুই কিন্তু তোর ক্ষতি ইতোমধ্যে করে ফেলেছিস, যেটা কিন্তু কেউ সমাধান দিতে পারবে না এক আল্লাহ ছাড়া। সুতরাং তুই তোর কাজের পরিণাম নিজেই ভোগ করবি, এর জন্য আমি দায়ী না, অন্য কেউ দায়ী না, এর জন্য তুই দায়ী। এই বলে ওই পিশাচটা চলে যায়। তো এরপর পরের দিন থেকেই এই আনসার মামা, উনি তো বলেছেন ওনার যে বড় ভাই, বাড়ির সবাইকে বলেছেন, বড় ভাই তো বুঝতে পারেন নাই যে এইটা হলো সেই গাব গাছের ওই পিশাচটা। উনি তো মনে করছেন একটা মানুষ, এবং তার রূপ ধরে গিয়েই যে আনসার আলী মামাকে যে ক্ষতি করতে গিয়েছিল, এটা তো পরবর্তীতে উনি বুঝতে পারেন। তো উনি চিন্তা করলেন যে হাই হাই, আমি দেখার পরে ওই জিনিসটাকে ধরতে পারলাম না। তারপর অনেকে বলেন যে না, ধরতে পারছো, ভালো হয়েছে, তুমি ধরতে পারলে, এত মানুষের সামনে ওই জিনিসটা চলে আসলে, ওই জিনিসটা যদি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হতো তাহলে ওর আত্মীয় স্বজনরাও তো তোমাদেরকে ছাড়তো না। যেটা হয়েছে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো যেটা হয় সেটা হচ্ছে, এই আনসার আলী মামা কিন্তু তার পরের দিন থেকে অসুস্থ হয়ে পড়েন, এবং এমন অসুস্থ একরকম বিছানায় পড়ে যান, অথচ উনি কিন্তু খুব সুঠামদেহী শক্তিশালী একজন মানুষ ছিলেন। তো এরপর স্থানীয় একটা মাদ্রাসা রয়েছে, এটাকে বলে জাফরাবাদ মাদ্রাসা। ওই জাফরাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের নাম ছিল মৌলানা আব্দুল হাই। এই মৌলানা আব্দুল হাই হুজুরের কাছ থেকে রুকিয়া করানো হয়। আস্তে আস্তে উনি সুস্থ হতে থাকেন। তো আব্দুল হাই হুজুর বলেছিলেন যে তুমি পরিপূর্ণভাবে হয়তোবা আর কখনো সুস্থ হতে পারবা কি না আমি জানি না, আমি যতটুকু আমল জানি তোমাকে রুকিয়া করলাম, তুমিও নিজের মতো করে আমল করতে থাকো। তো আস্তে আস্তে কি হয়, এই আনসার আলী মামার শরীরের সকল শক্তি একরকম শেষ হয়ে যায়, শরীরটা কঙ্কাল সার হয়ে পড়ে। উনি আর কখনোই আগের মতো স্বাভাবিক হতে পারেন নাই। দেখলেই বোঝা যেত উনি যক্ষা, ক্যান্সার বা এই ধরনের ভয়ানক কোনো একটা ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। আসলে ওই ধরনের কোনো ব্যাধি ওনার ছিল না। আর এই ঘটনা এই এনামুল হক আবির ভাই ওনার নিজের মুখেই 2018 সালে শুনেছিলেন। এছাড়া আরও অনেকেই এই ঘটনাটা জানেন। বর্তমানে কিন্তু এই আনসার মামা তার স্ত্রী সন্তান নিয়ে আছেন, ভালো আছেন, বেঁচে আছেন। তবে ওই রকম শক্তিশালী তো কখনোই থাকবেন না, সেই শক্তি তো 1990 সালেই চলে গেছে। বেঁচে আছেন একজন স্বাভাবিক মানুষের মতো, কোনো মতে কাজ করতে পারেন আর কি, ভারী কোনো কাজ করার তো প্রশ্নই আসে না। এই আনসার মামার বাড়ির প্রায় 30 গজ দক্ষিণ পশ্চিমে এই এনামুল হক আবির ভাইয়ের বাড়ি অবস্থিত। প্রিয় লিসেনার্স, আপনারা কি ধরতে পেরেছেন যে কি কারণে মূলত আনসার মামার এই ঘটনাটা ঘটলো, উনি কেন শরীরের শক্তি হারিয়ে ফেললেন? প্রথমত, আমরা দেখেছি বা বিভিন্ন সময় এটা শুনেছিও যে কেউ যদি জিনের সাথে ধস্তাধস্তি করে, কুস্তি করে, পরবর্তীতে জিনটা চলে যায় বা মানুষটাও কোনো কারণে বেঁচে যায়, এরপর দেখা যায় ওই মানুষটা অসুস্থ হতে থাকে অধিকাংশ সময়। এর পেছনে কারণ হচ্ছে, জিনদের সাথে এই ধরনের মারামারি, ধস্তাধস্তি করতে গেলে প্রাকৃতিকভাবেই মানুষের শরীরের উপর খুবই নেতিবাচক একটা প্রভাব পড়ে। এই কারণে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই মানুষ আর পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। আর আনসার মামা কি করেছিল, সে আগে আক্রমণ করেছে। অন্যান্যবার জিনেরা করে কি মানুষের উপর আক্রমণ করে, মানুষ বাঁচার চেষ্টা করে, আর এখানে আনসার মামা নিজেই গিয়ে জিনের আক্রমণ করেছে। আর জিনটি তো ছিল আসলে বয়োবৃদ্ধ, সেই জিনটিও তার শরীরের শক্তি অনেকটাই কমে গিয়েছিল। আর আনসার মামা শক্তিশালী থাকলেও জিনের শক্তি তো অনেক বেশি। আনসার মামা দোয়া দ্রুত পড়ছিলেন, জিন আসলে ওইভাবে তার উপর চড়াও হতে পারেনি। উনি আর একটা ভুল যেটা করেছিলেন, উনি ওই জিনটাকে ছেড়ে না দিয়ে মানুষের সামনে নিয়ে এসেছিলেন। এই জিনিসটা খুবই একটা ভুল কাজ। জিন অদৃশ্য জগতের জিনিস, তাদেরকে মনুষ্য জগতের সামনে নিয়ে আসতে হয় না, এতে করে জিনদের ক্ষতি হয়। আর এই ক্ষতির প্রভাব মানুষের উপর অবশ্যই পড়ে, যেটা এই আনসার আলী মামার বেলায় হয়েছিল। ওই জিনটা আর কখনোই আনসার আলী মামার সামনে আসে নাই, এটা সত্য, কিন্তু ওই জিনটা যে কথাগুলো বলে গিয়েছিল সেটা কিন্তু 100-তে 100% আনসার আলী মামার বেলায় প্রযোজ্য হয়েছিল। উনি বেঁচে আছেন, কিন্তু এভাবে বেঁচে থাকাটাকে আসলে বেঁচে থাকা বলে? এরকম শক্তিশালী মানুষ একদম শক্তিহীন হয়ে যাওয়া, কোনো কাজ সেভাবে করতে না পারা, এটা সত্যি কোনো একটা সুস্থ, স্বাভাবিক, শক্তিশালী মানুষের জন্য এটা
অত্যন্ত কষ্টদায়ক। আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, এবং আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের ঘটনা থেকে হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি শিক্ষণীয় এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং ভয়ের শিহরণ জাগাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। কিছুটা শব্দটা এই কারণে ব্যবহার করি, কারণ অনেক ঘটনা দেখা যাচ্ছে যে শুনে কেউ ভয় পায় না, আবার কেউ ভয় পায়। এই জন্য কিছুটা শব্দটা ব্যবহার করলাম। সবার ভয়ের যেই মাত্রাটা, এটা সহন ক্ষমতা কিন্তু সবার একরকম নয়। কারো ভয় লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তারপরেও আমরা বলবো আমরা সত্য ভয়ের ঘটনা প্রচারের জন্য সচেষ্ট থাকি, কিন্তু আমরা সব ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারি না। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের এই অক্ষমতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কোনো ঘটনা যদি কোনো ব্যক্তি, ধর্ম, বর্ণ, কোনো গোষ্ঠী তাদের আঘাত লেগে থাকে আমাদের কোনো ঘটনায় বা আমাদের কোনো কথায় বা কোনো শব্দ চয়নে, এটা নেহায়েত অনাকাঙ্ক্ষিত, কাকতালীয়। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং করব সবসময় যদি এই ধরনের কোনো শব্দ চয়নে আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন এবং ঘটনা পাঠিয়ে আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডকে আরও সামনে এগিয়ে নিতে সহায়তা করেছেন। ধন্যবাদ আমাদের সম্মানিত লিসেনারকে, যারা প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন এবং শুনছেন, মূল্যবান মতামতগুলো জানাচ্ছেন। এইভাবেই আমাদের সাথে থাকুন। প্রিয় লিসেনার্স, আগামীকাল হরর নাইট এপিসোডে আরও একটি রোমহর্ষক ঘটনার ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগত।